নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং অনেকদিন পর আবারও ইতিহাসের নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। মাঝখানে আমি বেশ কয়েকদিন কোনো ক্লাস দিতে পারিনি বলা ভুল, ইচ্ছে করে হয়তো দিইনি বলা যেতে পারে। কারণ একদিকে এসএসসির কোনো নোটিফিকেশন নেই, সামনে ভোট, এবং সেই কারণেই অন্যদিকে আমার ভিউয়ার্সদের ক্লাস দেখার কিন্তু কোনো সময়ও নেই বা ইচ্ছেও নেই। এটা অবশ্যই স্বাভাবিকই বলা যেতে পারে। পরীক্ষার নোটিফিকেশান দীর্ঘদিন না থাকলে প্রত্যেকেই ডিমোটিভেট হয়ে যায়, এবং তোমাদের এই ডিমোটিভেশনের যে ইমপ্যাক্ট সেটা কিন্তু আমার উপরেও পড়ছে। আমিও কিন্তু লাইক কমেন্ট কিছু পাচ্ছি না বা কোনো রিকোয়েস্ট পাচ্ছি না, যে কারণে আমারও কিন্তু ক্লাস দিতে দেরি হচ্ছে, ডিলে হচ্ছে। তো আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে কবে পরীক্ষার নোটিফিকেশান আসবে সেই দিন না গুনে নিজেকে তৈরি করে রাখাই ভালো, তাই না? যেমন আমাদের মাদ্রাসাতে হলো, খুব অল্প সময়ই সকলে পেয়েছিল নিজেকে তৈরি করার জন্য। তো এই সময়ের মধ্যে প্রথম থেকে শুরু করলে কখনোই 1 মাস বা 1.5 মাসে এত বড় সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। যারা আগে থেকে পড়ে রেখেছে তারাই হয়তো মাদ্রাসাতে ভালো ফল করেছে, বা তারা হয়তো কোনো একটা কিছু করতে পারবে, ডাক পেতে পারে। কিন্তু আমি বেশিরভাগই দেখছি যে খুব একটা ভালো রেজাল্ট হয়নি। তো এখানে সিট সংখ্যা অনেক কম, তো অল্প কিছু সংখ্যক সিটে যারা হাই কম্পিটিশনের মধ্যে এগিয়ে যেতে পারবে তারাই হয়তো চাকরিটা পাবে। তবে নেক্সট এসএসসির জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ভিতরে প্রিপেয়ার থাকতে হবে। কখন কমিশন একটা নোটিফিকেশান দিয়ে দেয়, এবং সেজন্য আমার হাতে আর মাত্র 1 মাস সময় আছে, আর 1 মাসে আমি যা খুশি তাই পড়ে নিলাম, এই বই ওই বই, এই ভিডিও দেখলাম, এই করছি ওই করছি, পিডিএফ হেনা তেনা, এসব করে কিন্তু কিছুই হবে না তখন। কারণ আগে থেকে যদি আমার প্রস্তুতি প্রিপারেশন না থাকে, 1 মাসে কিচ্ছু হয় না, জাস্ট কিচ্ছু হয় না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা নিজেরা ডিমোটিভেট হও না, এবং ক্লাসগুলো দেখো, লাইক কমেন্ট করো। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা আমাকে অবশ্যই রিকোয়েস্ট করতে পারো ক্লাসের। আমিও কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো আনার চেষ্টা করব। আমারও খুব ভালো লাগবে তোমরা লাইক কমেন্ট করলে, আমাকে কোনো ক্লাসে রিকোয়েস্ট করলে অবশ্যই ভালো লাগবে। প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ মিলিয়ে ঝর্ণা কলম চ্যানেলে 100টিরও বেশি ক্লাস দেওয়া রয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো পরীক্ষার উপযোগী যে সিলেবাস বা ক্লাস সেগুলো তোমরা দেখে নিতে পারো। রয়েছে মক টেস্ট 90 নাম্বারের। এখন আমি মক টেস্টটা বন্ধ রেখেছি, আবার কিছুদিন পর চালু করব। এর আগের দিন আমি গভর্নর জেনারেলের যে সময়কাল, বা ভারতে গভর্নর জেনারেল বা ভাইসরয়দের যে কার্যকাল, তার একটি ক্লাস আমি দিয়েছি, যেখানে রবার্ট ক্লাইভ থেকে ওয়ারেন হেস্টিংস অবধি যতগুলো গভর্নর ভারতে এসেছেন তাদের সময়কাল এবং তাদের সময়ের উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ওই ক্লাসটা অনেক ডিটেলে ছিল। তোমরা যারা দেখেছো, যারা কমেন্ট করেছো তারা জানো, আর যারা এখনও দেখোনি তাদেরকে অনুরোধ করব ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক আজকের ক্লাসের ডেসক্রিপশনে রয়েছে। এবং আজকের ক্লাসে আমি লর্ড কর্নওয়ালিস এবং জন শোর এই পার্টটা আলোচনা করব। লর্ড কর্নওয়ালিস কিন্তু ওয়ারেন হেস্টিংসের মতোই খুবই গুরুত্বপূর্ণ একজন গভর্নর জেনারেল, যার সময়কালের অনেক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। তোমরা সমস্তটাই ডিটেলে আজকের ক্লাসে পেয়ে যাবে, একদম ডেসক্রিপটিভ ওয়েতে। গভর্নর জেনারেলের পার্টগুলো আমি এমসিকিউ আনছি না, কারণ এমসিকিউ কয়েকটা সলভ করে আমার মনে হয় কোনো লাভ হবে না। কারণ এখনকার কোশ্চেনের ট্রেন্ডটাই হচ্ছে যেগুলো আনকমন, যেগুলো আমরা হয়তো কোনোদিন ভাবছিই না যে এরকম এই ঘটনাটা আসতে পারে পরীক্ষাতে, সেরকমই কিছু তুলে ধরছে। তো যে কারণে আমি পুরো ডিটেলটা আলোচনা করব অন্য দিনের ক্লাসের মতোই, আগের ক্লাসের মতোই। তো তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করতে ভুলবে না। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস।
আজকে আমাদের আলোচ্য বিষয় লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিসের সময়কালীন উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা, যেমন প্রশাসনিক দিক থেকে যে সংস্কারগুলি তিনি এনেছিলেন, বিচার বিভাগীয়, পুলিশি সংস্কার, বাণিজ্যিক সংস্কার, এই সমস্ত কিছু আজকে ডিটেলে দেখার চেষ্টা করব। লর্ড কর্নওয়ালিসের সময়কাল বললে আমাদের মাথায় গুটি কয়েক ঘটনা আসে, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, সিভিল সার্ভিস বা কর্নওয়ালিস কোড। কিন্তু এর বাইরেও অনেক উল্লেখযোগ্য ঘটনাবলী আছে যেগুলো লর্ড কর্নওয়ালিসের সময় ঘটেছিল, এবং অনেক সংস্কার আছে যেগুলো এই লর্ড কর্নওয়ালিস করেছিলেন। সেটা প্রশাসনিক দিকে হতে পারে, বিচার বিভাগীয় দিকে হতে পারে, পুলিশি ব্যবস্থার দিকেও হতে পারে, অথবা বাণিজ্যিক দিকেও হতে পারে, যেগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না, এড়িয়ে যাই। তো আজকে চেষ্টা করব সমস্ত দিকে ডিটেল ইনফরমেশন দেওয়ার। তো তোমরা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে দেখবে, আশা করি উপকৃত হবে। দেখো, লর্ড কর্নওয়ালিস দুটি টার্মে কিন্তু ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। প্রথমবারের জন্য 1786 খ্রিস্টাব্দে তিনি গভর্নর জেনারেল হন এবং 1793 খ্রিস্টাব্দ অবধি থাকেন, এবং পরবর্তী সময়ে 1805 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন, কিন্তু 1805 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এখানে আমি দেখো শুধুমাত্র সালটা দিয়ে রেখেছি, কোনো তারিখ দিয়ে রাখিনি, যদিও তারিখ দেওয়া দরকার নেই, তবুও আমি এখানে বলে রাখছি যে 1786 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর থেকে 1793 28 অক্টোবর পর্যন্ত কিন্তু লর্ড কর্নওয়ালিসের ভারতে গভর্নর জেনারেল হিসেবে যে সময়কাল, বেঙ্গলের গভর্নর জেনারেল হিসেবে যে সময়কাল, সেটা সবচেয়ে বেশি যে টাইম পিরিয়ড, এই টাইমটা তোমরা মনে রাখবে। 1786 12ই সেপ্টেম্বর থেকে 1793 28 অক্টোবর পর্যন্ত, এবং পরবর্তী সময়ে দ্বিতীয়বারের জন্য যখন তিনি আসেন, খুব অল্প বিস্তর সময়ের জন্য, এবং তিনি মারা যাচ্ছেন। তাহলে দেখো, লর্ড কর্নওয়ালিসের সময়কালে যে উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছে, তার মধ্যে প্রথমেই আমরা দেখব 1789 খ্রিস্টাব্দের দহশালা বন্দোবস্ত। এই দহশালা বন্দোবস্ত একশালা বন্দোবস্তের পরিবর্তে আসে। কবে এসেছে? বেঙ্গল এবং বিহারে 1789 10 সেপ্টেম্বর এই দহশালা বন্দোবস্ত চালু হয়েছিল, এবং উড়িষ্যায় চালু হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। এটাও তোমরা মনে রাখবে, অনেক সময় সেপারেট কোশ্চেন হিসেবে দেয়। এছাড়া সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন। আমরা চিরস্থায়ী বন্দোবস্ত জিজ্ঞাসা করলে কর্নওয়ালিস এবং 1793 খ্রিস্টাব্দ এটা বলে থাকি, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের যদি ডেটটা জিজ্ঞাসা করা হয়, আমরা কিন্তু অনেকেই বলতে পারবো না। অবশ্যই মনে রাখবে 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তের যে ডেট সেটা। আর দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন, ভীষণ গুরুত্বপূর্ণ সূর্যাস্ত আইন। ট্যাক্স জমা দেবার ক্ষেত্রে এই সূর্যাস্ত আইন কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করেছিল। তারপর রয়েছে কর্নওয়ালিসের আমলে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ করা হয়, এবং দুর্নীতি রোধে কড়া পদক্ষেপের সঙ্গে এ সময় কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখো, এবার আমরা কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সেপারেটভাবে দেখে নেব। প্রথমে রয়েছে কর্নওয়ালিস হেস্টিং প্রবর্তিত বাংলাদেশের 35টি জেলার পুনর্বিন্যাস করে 23টি জেলায় বিভক্ত করেন। তারপর শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন, এবং বাণিজ্য বিভাগ ও প্রশাসনিক বিভাগ থেকে বাণিজ্য বিভাগ থেকে প্রশাসনিক বিভাগকে পৃথক করেন। প্রথমে তিনি শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেছিলেন, দেন তিনি বাণিজ্য বিভাগ থেকে প্রশাসনিক বিভাগকে পৃথক করেছিলেন। প্রশাসন সামরিক ও অসামরিক এই দুটি ভাগে বিভক্ত করেছিলেন। তারপরে বোর্ড অফ ট্রেডের সদস্য সংখ্যা 11 থেকে কমিয়ে 5 করেন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বোর্ড অফ ট্রেড কে গঠন করেন। আমি এর আগের ক্লাসে বলেছি বোর্ড অফ ট্রেডের কথা, তো তোমরা যারা ওই ক্লাসটা দেখেছো তারা অবশ্যই অ্যান্সারটা পারবে, আর তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তারপর দেখো, কর্নওয়ালিস জেলা শাসনের জন্য জয়েন্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদ সৃষ্টি করেন।
এই পয়েন্টটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে কর্নওয়ালিস জেলা শাসনের জন্য জয়েন্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদ সৃষ্টি করেন। এরকম কোশ্চেন আসতে পারে যে জেলা শাসনের ক্ষেত্রে ডেপুটি কালেক্টর বা ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ কে সৃষ্টি করেছিলেন? তো অ্যান্সারটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরীক্ষা এসেছে, বিশেষ করে WBCS পরীক্ষা এবং অন্যান্য আদার্স যে কোনো পরীক্ষা এই কোশ্চেনটি দেয়নি এমন কোনো পরীক্ষাই হয়তো নেই। লর্ড কর্নওয়ালিস ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক। আর কর্নওয়ালিস কোডের মাধ্যমেই কিন্তু কর্নওয়ালিস কোডকে ভিত্তি করে এই সিভিল সার্ভিসের প্রবর্তন করা হয়েছিল। তারপর দেখো, কর্নওয়ালিস সরাসরি দেশীয় বণিকদের কাছ থেকে জিনিসপত্র কেনার ব্যবস্থা করেন। এটা কিন্তু বাণিজ্যিক দিক থেকে একটা অনেক বড় পদক্ষেপ। দু একটা স্পেলিং হয়তো মিস্টেক থাকবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। কর্নওয়ালিস সরাসরি দেশীয় বণিকদের কাছ থেকে জিনিসপত্র কেনার ব্যবস্থা করেন। আমরা যদি বাণিজ্যিক দিক থেকে কর্নওয়ালিসের রিফর্মসগুলো দেখি তাহলে কর্নওয়ালিস সরাসরি দেশীয় বণিকদের কাছ থেকে জিনিস কেনার ব্যবস্থা করেছিলেন এবং বোর্ড অফ ট্রেডের সদস্য সংখ্যা 11 থেকে কমিয়ে 5 করেন। এই দুটি কাজ তিনি কিন্তু বাণিজ্যিক সংস্কারের দিকে করেছিলেন। এরপর দেখো, বিচার বিভাগীয় সংস্কার রয়েছে, যার মধ্যে রয়েছে প্রথমেই কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ ও পাটনায় 4টি ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো, লর্ড কর্নওয়ালিস কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ, পাটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করছেন, যেগুলো ছিল প্রাদেশিক আদালত, এবং এর উপরে সর্বোচ্চ আদালত ছিল কলকাতায়, যেটা ছিল দেওয়ানি আদালত, যেটা আমরা পরের পয়েন্টে পড়ব। তারপর দেখো, কর্নওয়ালিসের আমলে সর্বনিম্ন আদালত কি ছিল? মুন্সেফের আদালত, এটাও মনে রাখবে। আর জেলা আদালতের ওপরে 4টি প্রাদেশিক আদালত ছিল, এর উপর ছিল কলকাতার সর্বোচ্চ সদর দেওয়ানি আদালত। এই 4টি আদালত কি কি? কলকাতা, ঢাকা, মুর্শিদাবাদ এবং পাটনায়। তার উপরে কলকাতার সর্বোচ্চ আদালত ছিল দেওয়ানি আদালত। এরপর দেখো, কর্নওয়ালিস নরহত্যাকে রাষ্ট্রীয় অপরাধ বলে গণ্য করেন এবং বেত্রদণ্ড, অঙ্গচ্ছেদ প্রভৃতি অমানবিক দণ্ডদান প্রথা নিষিদ্ধ করেন। ওকে, তারপর রয়েছে কর্নওয়ালিস কোড, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কর্নওয়ালিস বেশিরভাগটা পরিচিত কর্নওয়ালিস কোডের জন্য। যেমন আমরা নেপোলিয়নের কোড দেখেছি ইউরোপের ইতিহাসে, সেরকম এখানে কর্নওয়ালিস কোড রয়েছে। এই কর্নওয়ালিস কোড কি সেটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। লর্ড কর্নওয়ালিস শাসনতান্ত্রিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলির মাধ্যমে কোম্পানির কর্মচারীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যে সকল নীতি ও কর্মপদ্ধতি বিধিবদ্ধ করেছিলেন 1793 খ্রিস্টাব্দে, তাই কর্নওয়ালিস কোড নামে পরিচিত বা কর্নওয়ালিস সংহিতা নামে পরিচিত। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ছিল এর মূল লক্ষ্য। এই কোড পরোক্ষভাবে ভারতীয় যে সিভিল সার্ভিস তার ভিত্তি রচনা করেছিল। আগেই বলেছি কর্নওয়ালিস কোড কিন্তু ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। তো এই যে কর্নওয়ালিস কোড, যেটা 1793 খ্রিস্টাব্দে সূচনা হচ্ছে, তার আগে কিন্তু 1787, 1790 খ্রিস্টাব্দের যে সংস্কার, সেই সংস্কারগুলি নিয়েই কিন্তু 1793-এর কর্নওয়ালিস কোড। তো এবার আমরা দেখে নেব যে 1787 খ্রিস্টাব্দের সংস্কারে কি ছিল। প্রথমে রয়েছে প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সংস্কার। তারপর কালেক্টরকে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। রেজিস্ট্রারের দপ্তর গঠিত হয়, এটা ছিল 1787 সংস্কার। তারপর 1790 সংস্কারে কি বলা হয়েছে? সদর নিজামতি আদালত কলকাতায় স্থানান্তরিত হয়। গভর্নর জেনারেলের কাউন্সিলের ওপর ক্ষমা করার অধিকার দেওয়া হয়, মানে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করার অধিকার দেওয়া হয় গভর্নর জেনারেলের কাউন্সিলের ওপর। 4টি কোড অফ সার্কিট গঠনের উপায় রাখা হয়, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2 জন উচ্চপদস্থ কর্মচারী সভাপতিত্ব করতেন। আর কর্নওয়ালিস দক্ষ ও যোগ্য ব্যক্তি যাতে কাজে যোগদান করে সেজন্য কর্মচারীদের বেতন বৃদ্ধি করেন। দেখো, কর্নওয়ালিস কিন্তু চেষ্টা করেছিলেন অনেকটাই এই যে বিচার ব্যবস্থা বা যে প্রশাসনিক সংস্কার, সেখানে কিন্তু স্বচ্ছতা আনার
অনেকটাই প্রচেষ্টা করেছিলেন। তিনি দুর্নীতি রোধে কড়া পদক্ষেপ নিয়েছিলেন এবং দক্ষ যোগ্য ব্যক্তি যাতে কাজে যোগ দেয় সেজন্য বেতন বৃদ্ধিও করেছিলেন। এটা কিন্তু তখনকার দিনে একটা অভিনব প্রচেষ্টা বলা যেতে পারে। তারপর দেখো 1793 সংস্কারে কী ছিল, রাজস্ব কোর্ট এর বিলুপ্তি ঘটে। রেভিনিউ কোর্ট বা রাজস্ব কোর্টের বিলুপ্তি ঘটে। সমস্ত রাজস্ব সংক্রান্ত মামলা দেওয়ানি আদালতে স্থানান্তরিত হয়। 23টি জেলা আদালত ও 3টি নগর আদালত ব্যতীত অনেকগুলি নিম্ন আদালত স্থাপন করা হয়েছিল। আর ভারতীয়রা ব্রিটিশদের বিষয়ে আদালতে মামলা করতে পারত কর্নওয়ালিসের সময় থেকে, এটাও ভীষণই গুরুত্বপূর্ণ। আর দেখো 50 টাকার কম মূল্যের ছোটোখাটো মামলার জন্য মুস্তাফি নিয়োগ করা হয়। তো এগুলো অনেক সাব পয়েন্ট, অনেক ডিটেলের আলোচনা। তোমরা চেষ্টা করবে এগুলো পড়ার, এবং যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেমন ভারতীয়রা ব্রিটিশদের যে বিষয়ে আদালতে মামলা বা ব্রিটিশদের বিষয়ে যে পদক্ষেপ নিতে পারত, বা কর্নওয়ালিসই প্রথম যিনি কোম্পানির কর্মচারীদের দুর্নীতি রোধ করার জন্য বেতন বৃদ্ধি করেছিলেন বা কড়া পদক্ষেপ নিয়েছিলেন, এই ধরনের জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ এখান থেকেও অনেক সময় কোশ্চেন হয়। পরবর্তীতে রয়েছে কর্নওয়ালিসের পুলিশি ব্যবস্থা। কর্নওয়ালিসের পুলিশি ব্যবস্থার মধ্যে কি রয়েছে দেখে নেব। দেখো, লর্ড কর্নওয়ালিস জমিদারদের আরক্ষা বিষয়ক দায়িত্ব সম্পূর্ণ কেড়ে নেন। তিনি জেলাগুলিকে বিভিন্ন থানার অধীনে বিভক্ত করেন। একজন দারোগা থানার দায়িত্বে থাকতেন। থানার দারোগার অধীনে থাকতেন 20 থেকে 30 জন কনস্টেবল। ওকে, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। এরপর আর কি করেছিলেন দেখো, দারোগাকে নিয়োগ করতেন এবং তাদের কাজের তদারকি করতেন ম্যাজিস্ট্রেট। আগেই বলেছি ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই পদগুলো কর্নওয়ালিসের সৃষ্টি। তো দারোগাকে নিয়োগ করতেন এবং তাদের কাজে তদারকি করতেন কে? ম্যাজিস্ট্রেট। প্রতি গ্রামে একজন করে চৌকিদার থাকতো, যারা দারোগাকে গ্রামের আইন শৃঙ্খলা সম্পর্কে খবর পাঠাতেন। কলকাতা শহরের জন্য একজন সুপারিনটেন্ডেন্ট পদ সৃষ্টি করা হয়। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুপারিনটেন্ডেন্ট পদ কে সৃষ্টি করেন? অবশ্যই মনে রাখবে, লর্ড কর্নওয়ালিস। আর কোতোয়াল নিযুক্ত করা হয় অন্যান্য শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আমরা জানি যে কোতোয়াল এই পদটি শহরের আইন শৃঙ্খলা রক্ষার একটি পদ। তো এই কোতোয়াল নিযুক্ত করা হয়েছিল কর্নওয়ালিসের সময়ও। তারপর দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু করা হয়, যা 1804 খ্রিস্টাব্দে ভারতের অন্যত্র চালু হয়। তাহলে 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। এবং এটা 1804 খ্রিস্টাব্দে সর্বত্র, ভারতের সর্বত্র চালু হচ্ছে। ওকে, এবার আমরা অন্যান্য ঘটনাবলী একটু দেখে নেব। দেখো, কর্নওয়ালিসের শাসনকালে 1790 খ্রিস্টাব্দে কী হয়েছিল? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়, এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমেই কিন্তু কি হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটেছিল। তো এখানে শ্রীরঙ্গপত্তম বানানটা একটু ভুল রয়েছে। এছাড়াও দেখো 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকনের উদ্যোগে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকনের উদ্যোগে কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? বারাণসীতে। এবং এটা কিন্তু লর্ড কর্নওয়ালিসের সময়কালে। আর 1792 খ্রিস্টাব্দে কী হয়েছিল? ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1793 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি ভারতে আসে। তো এই সবগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, এর পরবর্তী গভর্নর জেনারেল হিসেবে কে আসেন? স্যার জন শোর, যার সময়কালটা কত? 1793 থেকে 1798 খ্রিস্টাব্দ। এর সময়কালের খুব বেশি উল্লেখযোগ্য ঘটনাবলী না থাকলেও কিছু রয়েছে, সেগুলোই বলে দিচ্ছি। দেখো, 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট ভারতে ইংরেজ বণিকদের
বাণিজ্যের পথ সুগম করে দেয়। 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট, এটা জন শোরের সময়কালে। আমি কিন্তু অন্য একটি বইয়ে 1793 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টটা কর্নওয়ালিসের সময় দেখেছি। তোমরা যদি জেনে থাকো সঠিক সোর্সের মাধ্যমে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো 1795 খ্রিস্টাব্দের নিজাম ও মারাঠাদের মধ্যে যে যুদ্ধ, সেখানে নিজাম পরাজিত হয়। এটাও হয়েছিল স্যার জন শোরের সময়, এবং জন শোর না হস্তক্ষেপ নীতি গ্রহণ করেছিলেন। এটাও মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোটেশন। আর জন শোরের সময়কালে উত্তর ভারতের শিখ সম্প্রদায়ের অভ্যুত্থান ঘটে। তাহলে দেখো কর্নওয়ালিসের পরবর্তী গভর্নর জেনারেল হিসেবে স্যার জন শোরের সময়কালটাও একটু এখানে বলে দিলাম। আর আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল কর্নওয়ালিস, যার সময়কালের যে বাণিজ্যিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার এবং পুলিশি ব্যবস্থা বা কোড, কর্নওয়ালিস কোড বা কর্নওয়ালিস সংহিতা, এগুলো সবগুলোই আমরা দেখলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো আজকের ক্লাসটা খাতাতে নোট করে নেবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।